This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেহালা হাই স্কুলে শিক্ষকদের ঘিরে ধুমধুমার। স্কুলে আটকে রাখা হয়েছে শিক্ষকদের। স্কুলের উপস্থিতি পর্যাপ্ত না থাকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। বেশ কিছু পড়ুয়াকে পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে শিক্ষকদের স্কুলে আটকে রাখে পড়ুয়ারা এবং চলছে বিক্ষোভ। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুমনের কাছে। সুমন, এটা কি অদ্ভুত দাবি? তারা উপস্থিত ছিল না, পরীক্ষায় বসতে দেওয়া হয়নি, পরীক্ষায় বসতে দিতে হবে, নইলে পড়ুয়া শিক্ষকদের আটকে রাখবো, এ কেমন দাবি? দেখো, এরা প্রত্যেকে 11-এর সেকেন্ড সেমিস্টারের পড়ুয়া, অর্থাৎ নতুনভাবে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী বছর অনুষ্ঠিত হবে এরা তার অংশ, এবং এই সেমিস্টারের নম্বর তা কিন্তু উচ্চ মাধ্যমিকের সঙ্গে সংযুক্ত। ফলে এরা যদি এই পরীক্ষায় না বসতে পারে এদের কিন্তু একটা বছর লস হবে, অর্থাৎ পরবর্তী বছরের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু সেক্ষেত্রে যেটা বক্তব্য স্কুল কর্তৃপক্ষের, যে এদের যথোপযুক্ত উপস্থিতি ছিল না, কিন্তু এই পড়ুয়াদের দাবি যে তাদের সঙ্গে ঠিক দ্বিচারিতা করা হচ্ছে, অন্যদের উত্তীর্ণ করা হয়েছে, তাদের উত্তীর্ণ করা হয়নি। তোমার কত অ্যাটেন্ডেন্স ছিল? আমার 40% হয়ে গেছিল, কিন্তু আমার আর কয়েকদিন এলে হয়ে যেত। আমাদের ক্লাস টিচার এমনই অ্যাসুরেন্স দিয়েছিল যে তুমি এক্সামের আগে অবধি আসো, তোমার অ্যাটেন্ডেন্স কমপ্লিট হবে, বাট হুট করে স্কুল অফ হয়ে যায়। কিন্তু অ্যাটেন্ডেন্স স্কুলে আসাটা তো ম্যান্ডেটরি, তোমার উচিত তো এটা। হ্যাঁ, বাট আমার কিছু রিজনসের জন্য আমার 40% হয়েছিল, 50% অবধি হয়নি, তো সেটা আমার স্কুলে বলাও ছিল। কিন্তু স্টিল এখন কি চাইছো? স্কুলের কাছে কি ডিমান্ড করছো? যাতে আমাদের অ্যাটলিস্ট এই ইয়ারটা সুযোগ দেওয়া হয়, আমরা নেক্সট ইয়ার থেকে সবাই আসার চেষ্টা করব। ইনফ্যাক্ট আসবো, আমাদের 75% অবধি আমরা অ্যাটেন্ডেন্স করব। স্কুলে আসাটা তো ম্যান্ডেটরি, স্কুলে আসাটা উপস্থিতি থাকা উচিত। বিশ্বাস করুন, আমাদের ডাস্ট অ্যালার্জি রয়েছে, স্কুলের ভেতরটা যদি আপনাদের একবার দেখতে দেওয়া। আমি তোমাকে বলে রাখি, যেটা এই স্কুলের অথরিটি জানাচ্ছেন 70% উপস্থিতি বাধ্যতামূলক। কেন 70% হলো না? স্কুলের ডাস্ট অ্যালার্জির জন্য স্কুলের যে বেঞ্চগুলো আমাদের বসতে দেওয়া হতো সেগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন নয়, সেগুলোই বসলেই ডাস্ট অ্যালার্জি শুরু হতো, পরের দিনে স্কুলে আসা বন্ধ। কিন্তু অন্য তোমার সহপাঠীরা তারা তো আসতো। তারা আসতে, কিন্তু তবুও হয়নি। একটা ক্লাস থেকে 20 জন করে বাদ দেওয়া হয়েছে। দেখো, আর্ট, সায়েন্স, কমার্স তিনটে বিভাগের পড়ুয়ারা এখানে রয়েছেন। তোমার কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স ছিল? 48% অ্যাটেন্ডেন্স। 70% তো ম্যান্ডেটরি। কথা শুনুন, একটা বিষয় কিন্তু স্পষ্ট, 70% উপস্থিত থাকলে তবেই পরীক্ষায় বসতে পারবে। এই তথ্য যেমন সঠিক, তেমন তাদের উপস্থিতি যে 40%, 48% ছিল, যে কারণে তাদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি, সে কথাও কিন্তু সত্যি। কিন্তু এরপর আপনাদের সামনে যে তথ্য আনবো তা শুনলে আপনারা চমকে উঠতে পারেন, আপনাদের অবাক লাগতে পারে। ট্যাংরা কাণ্ডে মরার ভান করে প্রাণ রক্ষা করেছিল নাবালক। চাঞ্চল্যকর বয়ান, প্রণয়দের ছেলের পায়েসে মেশানো ঘুমের ওষুধে কিছুই হয়নি, শ্বাস আটকে মরার ভান করেছিলাম। কাকা বালিশ চাপা দিয়ে খুন করার চেষ্টা করে, যোগ ব্যায়াম করার জন্য খানিকক্ষণ সে শ্বাস আটকে রাখতে পেরেছিল। বোন, মা, কাকিমাকে খুন করা হয়, খুনের আগে মা কাকিমা বাধা দিয়েছিল। রাজ্য শিশু সুরক্ষা কমিশনকে এমনটাই জানিয়েছে নাবালক। শোনাবো কি বলা হয়েছে, কি অনন্যা চক্রবর্তী কি দাবি করছেন। ও মারা যাবার দুদিন আগে ওর মা, বাবা আর কাকা ইত্যাদি ওদের সঙ্গে কিছু কথা হয়েছে, যেখানে যে কথাটা ওকে বলেনি। ওকে বলেছে এটা বড়দের ব্যাপার, তোমাকে এর মধ্যে ঢুকতে হবে না। এবং বুঝতে পেরেছে যে ওকে ওদের পায়েসের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে ইত্যাদি। এবং তারপরে ও ভীষণ রেজিস্ট করেছিল, কারণ ও বোধহয় বিয়ে করতো, এক্সারসাইজ করতো, সেই জন্যে ওকে মানে ওর মাকে, ওর বোনকে যত তাড়াতাড়ি মেরে ফেলতে পেরেছে, বা ওর মাকে এবং কাকিমাকে, ওকে পারেনি, কারণ ওর গায়ে খুব জোর ছিল, ও রেজিস্ট করেছে। এবং ও যেটা বলছে যে ও যেহেতু যোগ ব্যায়াম করতো, ও অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারতো। তো কাকা ওর মুখের ওপরে বালিশ চাপা দিয়ে রেখেছিল যাতে ও মরে যায়। বললো, আমি ভান করলাম যে আমি মারা গেছি, আমি অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারি, এবং সেই জন্য কাকা ভাবলাম আমি মারা গেছি, নিয়ে চলে গেল ওখান থেকে, আমাকে ফেলে রেখে চলে গেল, তাই ও বেঁচে গেছিল। ওর বাবা এবং কাকা মিলে প্যাক্ট করেছিল সুইসাইড অ্যাটেম্প্ট করবে, সেটা বাড়ি থেকে বেরোয়নি। ও বললো যে একদম ছাদে উঠে গেছিল। বললো যে মা আর কাকিমা শেষ মুহূর্তে রাজি হননি, কাকা এবং বাবা জোর করে ওদেরকে মেরেছিল। এবং তারপরে ও যখন দেখলো ও বেঁচে আছে, ও ওপরে খুঁজতে গেল, গিয়ে দেখলো যে ওর মা, কাকিমা এবং দিদির পড়ে রয়েছেন লাইফলেস অবস্থায়। তারপরে ও আরও উপরে গিয়ে দেখলো যে ওর বাবা এবং কাকা তারা সুইসাইড করবে ঠিক করেছে, এবং ওকেও কনভিন্স করে ফেলেছে। তো আমি বললাম যে তুমি কেন রাজি হলে? বললো, আমি যাদের যাদের ভালোবাসি সবাই তো চলে গেছে, আমার মা, আমার কাকিমা, আমার বোন, তাদের আমি এত ভালোবাসি,
তারা চলে গেছে, আমি আর বেঁচে থেকে কি করব। মানে ওকে একদম ব্রেন ওয়াশ করে ফেলেছিল যে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। বাঁচার চেষ্টা করেছিল নাবালক, কিন্তু পুরোপুরি ব্রেন ওয়াশ করে ফেলা হয়েছিল, যার জন্য সে বলছে যে মা কাকিমা বা যাদের আমি সব থেকে বেশি ভালোবাসি তারাই তো চলে গেল, আমার বেঁচে থেকে লাভ কি। ভাবতে পারেন মনের কোন থেকে সে এই ধরনের কথা বলছে এবং মনের কি অবস্থা তার হতে পারে। আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সুপ্রিয় থেকে। সুপ্রিয়, আমি জানি না যখন এই নাবালকের কথা অনন্যা চক্রবর্তীর মারফত আমরা দর্শক বন্ধুদের সামনে তুলে ধরছি, আমি জানি না এটাকে কিভাবে ব্যাখ্যা করা সম্ভব। একজন নাবালক কতটা যন্ত্রণা থেকে এই কথা বলছে। দেখো, ময়নাতদন্তের ইতিপূর্বে যে প্রাইমারি ওপিনিয়ন পুলিশ হাতে পেয়েছিল সেখান থেকেই কিন্তু একটা বিষয় নিশ্চিত হওয়া গিয়েছিল যে ওই পরিবারের যে 3 মহিলা সদস্য অর্থাৎ 2 গৃহবধূ এবং ওই নাবালিকা তাদের খুন করা হয়েছিল। এবং তার পাশাপাশি এই যে নাবালক, যে রাজ্যের শিশু অধিকার সুরক্ষা কমিশনের যারা সদস্যরা তাদের কাছে যেমনটা দাবি করেছিলেন যে তাকেও কিন্তু তার কাকা শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করেছেন, এবং সেটা জানাচ্ছেন তিনি এই রাজ্যের শিশু ও অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিদের কাছে। এবং তার যে মানসিক অবস্থা একেবারেই বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছেন সেটাও কিন্তু আজকে এই শিশু সুরক্ষা কমিশনের যারা প্রতিনিধিরা গিয়েছিলেন তারা কিন্তু স্পষ্টভাবে বলেছেন। এবং সেখান থেকে তারা যেটা চেষ্টা করছেন যেটা যে একটা হোমলি অ্যাটমসফিয়ারের মধ্যে তাকে যাতে পাঠানো যায়, হোমে যাতে না পাঠিয়ে কোনো পারিবারিক একটা পরিবেশের মধ্যে তাকে পাঠানো যায়। তার কারণ তার বাবা এবং কাকা তারা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন এবং সেক্ষেত্রে আগামী কয়েকদিন এই জায়গা থেকে একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাইবো দর্শক বন্ধুদের। ট্যাংরা কাণ্ডে এখনো কিন্তু 2 ভাইয়ের বয়ানে বেশ কিছু অসঙ্গতি পাওয়া যাচ্ছে। ঠিক অসঙ্গতির জায়গাটা কোথায় একটু বোঝার চেষ্টা করব সুপ্রিয় থেকে। সুপ্রিয়, এই যে বয়ানে অসঙ্গতির কথা বলা হচ্ছে, কেন এই অসঙ্গতি? তারা তো গোটা বিষয়টা পরিকল্পনা মাফিক করেছে, আর এই অসঙ্গতির জায়গাটাই বা কোথায় তৈরি হচ্ছে? দেখো, তোমাকে আমি ময়নাতদন্তের প্রাইমারি ওপিনিয়নের কথা বললাম, সেখানে 3 জনকে খুন করার কথা ইতিমধ্যেই সামনে উঠে এসছে। এবং এই নাবালক সেও কিন্তু তার কাকা যে তার মা কাকিমা এবং বোনকে খুন করেছে সেটা সে বয়ানে দিয়েছে। অন্যদিকে এই যে 2 ভাই অর্থাৎ প্রণয় এবং প্রসূন তারা কিন্তু তদন্তকারীদের সামনে যে বয়ান দিচ্ছে সেখানে কিন্তু বিস্তর অসঙ্গতি রয়েছে। তার কারণ তারা যেটা দাবি করছেন যে 2 গৃহবধূ অর্থাৎ রমি এবং সুদেশনা তারা নিজেরাই নিজেদের হাতের শিরা কেটে আত্মহত্যা করেছেন। কিন্তু যদি তারা নিজেদের হাতের শিরা কাটেন সেক্ষেত্রে 2 হাতের শিরা বা কবজিতে কিভাবে এরকম কাটমার্ক ইনজুরি থাকা সম্ভব, এমনকি গলায়ও তাদের কিন্তু ডিপ কাটমার্ক ইনজুরি রয়েছে, সেটাও কিভাবে সম্ভব? তার কারণ তাদের এই যে ময়নাতদন্ত হয়েছে সেখানে কিন্তু যেটা স্পষ্ট উল্লেখ রয়েছে যে ধরনের কাটমার্ক ইনজুরি রয়েছে সেটা কখনোই নিজের পক্ষে করা সম্ভব না। অন্য কেউ যদি অন্য কেউ বলপূর্বক যদি এই কাজ করে থাকে তবেই একমাত্র এত ডিপ কাটমার্ক থাকা সম্ভব। তুমি আমাদের সঙ্গে থাকো। বিগত কয়েকদিনে যে কটা খবর বারবার খবরের শিরোনামে উঠে এসেছে তার মধ্যে অন্যতম পানাগড় কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত বাবলু যাদব। তরুণী ইভেন্ট ম্যানেজার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর 4 দিনের মাথায় গ্রেফতার। আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী দীক্ষা ভুঁইয়া। দীক্ষা, তোমার থেকে জানতে চাইবো যে তদন্তের গতি প্রকৃতি কোন দিকে? বাবলু যাদবকে গ্রেফতার করা হলো, এরপর কি? দেখো, বাবলু যাদবকে 4 দিন পরে আজকে আসানসোলের নিঘা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিসি ইস্ট অর্থাৎ যিনি কাঁকসা থানায় আজকে এসে জানিয়েছেন যে বাবলু যাদবকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে কোর্ট প্রোডাকশনে হয়েছে এবং তাকে পুলিশ হেফাজতে নেবার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটেছে। কিন্তু যেটা আমরা জানি যে তরুণী অর্থাৎ সুতন্দ্রা চট্টোপাধ্যায় যিনি চন্দননগর থেকে গয়া যাচ্ছিলেন, তিনি একটা ইভেন্ট ম্যানেজমেন্টের করতে এবং তার সঙ্গে আরও 4 জন ছিলেন অর্থাৎ 5 জন গাড়িতে ছিলেন যারা তার সহযোগী ছিলেন। তারা যেদিন দুর্ঘটনাটা ঘটলো সেদিন সকালবেলা তারা জানিয়েছিলেন সংবাদ মাধ্যমের সামনে যে ওই তরুণীকে উত্তপ্ত করছিলেন বাবলু যাদবের যে গাড়ি, সেই গাড়ির লোকজন উত্তপ্ত করছিলেন, তারা মদ্যপ অবস্থায় ছিলেন এবং সেই কারণেই তাদের অ্যাক্সিডেন্ট হয় এবং সুতন্ত্রা মারা যান। কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই দিন রাত্রে পুলিশ উল্টো অভিযোগ দাবি করেন যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে সাদা গাড়ি অর্থাৎ বাবলু যাদব যে গাড়িটি চালাচ্ছেন সেটাকে ধাওয়া করছিলেন তরুণীর গাড়িটিকে। কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে খোদ সুতন্দ্রার মা তিনি তনুশ্রী চট্টোপাধ্যায় তিনি এবারে পুরো ব্যাপারটা নিয়ে তিনি রীতিমতন বলছেন যে যারা তার মেয়ের সঙ্গে ছিলেন তাদের ভূমিকাও কিন্তু